বুকে দম না পেছনে দম? এটা ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টে যারা আছে এবং ইস্টবেঙ্গলের ফ্যানদের উদ্দেশ্যে বলা। আপনাদের বুকে দম নাকি পেছনে দম? কারণটা একটু ব্যাখ্যা করি কেন বলছি। ইস্টবেঙ্গলকে নিয়ে যে কোনো প্রশ্ন করলে যে সে সুপার জায়ান্ট এই করেছে সেই করেছে, তো ইস্টবেঙ্গলের ফ্যানরা এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, সে নিতু বলুন বা যেই বলে, আমরা তো ক্লাব বেচিনি, ওরা ক্লাব বেছে দিয়েছে, আমাদের বুকে দম আছে। তো এই জিনিসটা মানে যাই প্রশ্ন করেন বলে যে আমাদের বুকে দম আছে। এবার আপনি যদি বলেন যে আপনি কেন লোবেরাকে আনতে পারলেন না, বুকে দম আছে। আচ্ছা, লোবেরাকে তো আনতে পারলেন না, হতেই পারে, মানে কাউকে টার্গেট করে যে আনতে পারবেন তার কোনো মানে নেই। কিন্তু তার পরিবর্তে আপনি যাকে কোচ করে নিয়ে এলেন তার কেন একটা শূন্য অভিজ্ঞতা দেশের বাইরে, কেন শূন্য অভিজ্ঞতা হেড কোচ হিসেবে আমার বুকে দম আছে। মানে বুকে দম, এবং আমাদের যে ফ্যানরা রয়েছে ইস্ট বেঙ্গলের তারাও পেছনে দম, মানে দম দেওয়ার ওই আছে না কিছু খেলনা, সস্তা খেলনা, চাইনিজ খেলনা, ওরকম পেছনে দম, মানে কিছু বুঝুক না বুঝুক সবসময় তারা নাচতে থাকে, পেছনে দম দেওয়া নাচতে থাকে। আর ওই ক্লাবের যারা রয়েছে শীর্ষকর্তা তারাও এভাবে একই কথা বলতে থাকে। এবার দেখুন মানে কীরকম, মানে অদ্ভুত এই ইস্টবেঙ্গল ফ্যানরা। ইস্টবেঙ্গল ফ্যানদের সম্পর্কে বলার আগে আর বলা উচিত যে নেটফ্লিক্সে একটা সিনেমা বেরিয়েছে, একটা একটা রিয়েল লাইফ স্টোরি নিয়ে, চমকিলা বলে। তো সেখানে চমকিলা একজন মানে পাঞ্জাবের একজন অশ্লীল গায়ক ছিল, বাট খুব জনপ্রিয় ছিল। ওই যখন পাঞ্জাবে একটা অশান্ত সময় ছিল সেই সময়ের, তো সে ভীষণই জনপ্রিয় ছিল। আহ, যদিও তার নাম আমি জানতাম না, এই সিনেমাটা কল্যাণে জানলাম। আহ, কিন্তু একটা জায়গায় চামকিলাকে অনেকেই চেপে ধরেছে, মানে যেই মানে ধর্মীয় গুরুরা রয়েছে, পুলিশ টুলিশ সবাই চেপে ধরেছে, বলছে তুমি অশ্লীল গান কেন গাইছো। তো সেখানে চামকিলা বলছে যে ম্যাক্সিমাম মানুষই ইতর, ছোট লোক। সে বলছে এটা পরিষ্কার, এবং তারা এটাই শুনতে চায়। এবং সিনেমাতে দেখিয়েছে যে পরবর্তীকালে চামকিলা যখন ধর্মীয় গান গাইতে শুরু করলো এবং সেই গানও দারুণ জনপ্রিয় হলো, কিন্তু পাবলিক ও অনুষ্ঠানে গেলেই বলছে ওই অশ্লীল গান, ওই স্বামী দেওর, ওই বৌদি, ওই ধরনের গান, এবং ভীষণই অশ্লীল, মানে কুকথা ভরা ওই গান শোনা। পরবর্তীকালে ও ওই গানই গাইতে শুরু করলো, এবং শেষে ওকে মেরেও ফেলা হলো, মানে অ্যাসাসিনেট করা হলো। চমকিলা এবং ওর স্ত্রীকে দুজনে মিলে একসাথে গান গাইতো এই ধরনের অশ্লীল গান। তো ইস্টবেঙ্গলের যে ফ্যানরা রয়েছে, ও যেমন বললো না চমকিলার ইতর শ্রেণী, ইস্টবেঙ্গলের ফ্যানরা ওরকম পেছনে চাবি দেওয়ার শ্রেণী। তার কারণ তাদের মেমোরিটাও পেছনে রয়েছে, ওই যেখানে চাবি ওখানেই তাদের মেমোরি। এই যে ইস্টবেঙ্গল যেটা আইএসএল ম্যাচ হলো, যে একটা রিটার্ন লেগে যে বড় ম্যাচ হলো, সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে যাচ্ছে তাই নাজেহাল করেছিল। পাশের পশ্চিমবাংলা যাচ্ছে তাই নাজেহাল করেছিল, মানে হাফ টাইম অবধি মনে হচ্ছিল ইস্টবেঙ্গলকে ধ্বংস করে দেবে, মানে ইস্টবেঙ্গলকে 7-8 গোল দেবে। সেকেন্ড হাফে যে কোনো কারণে হোক ব্যাপারটা একটু উল্টে যায়, কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানরা বেমালুম ভুলে গেল ইস্টবেঙ্গলকে যে প্রায় নগ্ন করে ছেড়েছিল, একদম বিবস্ত্র করে দিয়েছিল পশ্চিমবাগান, সে পুরো ঘটনাটাই ভুলে গেল। এবং তারা বলতে শুরু করলো না কোয়াদ্রাত আমাদের সেভিয়ার, কোয়াদ্রাত আমাদের গুরু। এটা কোথাকার কতটা ইতর হতে পারে একটা মানুষ, মানে মূর্খ তো হলোই, মূর্খ তো অবশ্যই, তারা মূর্খ, মাথায় কোনো স্মৃতিশক্তি নেই, বিশ্লেষণ ভুলে যান, এদের মেমোরিটাও নেই, বিশ্লেষণ ভুলে যান, অ্যানালিটিক ক্ষমতা, লজিক ক্ষমতা, এগুলো ভুলে যান। এগুলো অনেক সুপিরিয়ার লেভেলের হিউম্যান স্কিল। এদের বেসিক মাগিং মাগিং ক্যাপাসিটিটাও নেই যে মুখস্থ করবে গাঁট। আমাদের কলেজে কিছু ছেলে ছিল যাদের নাম গাঁট হতো, ধরুন এরকম বিশ্বগাঁট, ছড়ুঘাট, এরকম বিভিন্ন গাঁট। গাঁট মানে তারা গাতিয়ে পড়াশোনা করতো, মানে অতটা লজিক খাটাতো না, গাতিয়ে গুতিয়ে মুখস্থ করে কোনো মধ্যে পাশ করতো, তাদের এরকম গাঁট বলা হতো, বিভিন্ন ডাকনাম। তো এরা মানে গাঁটেরও মানে গাঁট, মানে এদের মুখস্থ করারও এদের কোনো ক্ষমতা নেই। এই যে এত বিচ্ছিরিভাবে নাজেহাল করলো, ইস্টবেঙ্গলকে বেইজ্জত করলো রিটার্ন লেগে, এরা বেমালুম ভুলে গেল। এখন আমি যদি বলি কোয়াদ্রাতের এই পার্সেন্টেজ উইনটা ভুলভাল একটা হোয়াইট লাই, যে ইস্টবেঙ্গল আসলে আইএসএলে গত বছর 22টা ম্যাচ, 20টা ম্যাচ খেলে 6টা জিতেছে, ইস্টবেঙ্গল এই বছর 22টা ম্যাচ খেলে 6টা, আইএসএল পার্সেন্টেজ ডাউন হয়ে গেছে। তো কিছু ছাগল ফ্যান রে রে করে ওঠে, না না কে বলেছে আমাদের ড্র ফর ছাড়। আমি একটা ভেরি স্পেসিফিক একটা ক্লেম করা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব মিডিয়া থেকে, সেইটার প্রতিবাদ করেছিলাম যে এইটা ঠিক নয়, এটা একটা হোয়াইট লাই, মানুষকে মিসগাইড করা হচ্ছে। তো সেটাই বলছি যে ইস্টবেঙ্গল এখন যত রাজ্যে রদ্দি প্লেয়ারকে আনার চেষ্টা করছে, এবং ইস্টবেঙ্গলের ফ্যান বেসের মধ্যেও রয়েছে কিছু নিম্ন শ্রেণীর মানুষ, কিছু নিম্ন শ্রেণীর ছেলেপিলে যাদের পেশা হচ্ছে এজেন্টের সঙ্গে কাজ করা।
তারা বিভিন্ন এজেন্টের সাথে কাজ করে, এজেন্টের মারফত তারা দলবদলে খবর শেয়ার করছে আপনাদের সাথে, এবং তারা বিভিন্ন প্লেয়ারের হয়ে ওকালতি করছে যে একে নেওয়া উচিত, একে নেওয়া উচিত নয়। বেসিক্যালি তারা তাদের এজেন্টের সব ক্যান্ডিডেট, তাদের এজেন্টের ক্যান্ডিডেট না হলে তাদের নিন্দা করছে, এজেন্টের ক্যান্ডিডেট হলে তাদের গুণগান গাইছে। সেই শুনে পেছনে চাবি দেওয়া ফ্যানরাও নাচানাচি করছে। আর কোচ, আমার একটা মনে আছে যে যখন আমি প্রথম বিদেশে কাজ করা শুরু করলাম, আমি একাধিক দেশে কাজ করেছি, এবং ওই আইটি ফাইটি নয়, আইটি কোডিং ওই জাতীয় না, যেখানে ধরুন বিদেশিরা কাজ করতে চায় না তাই ভারতীয়দের নিজে ওই ধরনের কাজ নয়, তাহলে ওই বারবার বলতামও না। তো ধরুন এর একাধিক দেশে কাজ করেছি এবং বিদেশে কাজ করেছি। প্রথম প্রথম যেহেতু আমি জানতাম যে আমি ভারতবর্ষে পড়াশোনা করেছি, ভারতবর্ষের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, তো চেষ্টা করতাম একটু দরকার হলে একটু বাড়তি শ্রম করার, একটু বাড়তি পরিশ্রম করার, একটু হোমওয়ার্ক করার। ধরুন শনি রবিবার নিজে নিজে করতাম, তার জন্য মানে ক্লায়েন্টকে আমি বিলিং করতে পারতাম না, কেন আমি জানি আমি পিছিয়ে আছি। তো আমাকে আহ, আগে বিদেশিদের লেভেলে যেতে হবে, তারপর তারিতে এগিয়ে যেতে হবে। তো সেটা আমায় করতে হয়েছিল। কিন্তু এখানে দেখুন ইস্টবেঙ্গল যে কোচ যাদের নিয়ে এসছে, সে গোলকিপার কোচ বলুন বা হেড কোচের তো শূন্য অভিজ্ঞতা স্পেনে। একটা স্প্যানিশ মানুষ স্পেনে কোনোদিন চাকরি পায়নি, না জুনিয়র ডেভেলপমেন্টে চাকরি পেয়েছে, না সিনিয়র লেভেলে হেড কোচের চাকরি পেয়েছে, তাকে নিয়ে এসছে ইস্টবেঙ্গল। তা 55 বছর বয়স হয়ে গেছে, এখনও হেড কোচের চাকরি পায়নি কোনো দিন স্পেনে। তার মধ্যে দেখুন কোনো রকম ইচ্ছা নেই, সদিচ্ছা নেই, যে সে যে এতটা পিছিয়ে গেছে কেরিয়ারে, তার কোনো সদিচ্ছা নেই, মানে আসি যায় মাইনে পাই টাইপ, মানে সুযোগ পেলেই বাড়ি চলে যায়। এখন কি মাস, এখন এপ্রিল মাস, এখনও মে হয়নি, ইস্টবেঙ্গল অনেক আগে ইস্টবেঙ্গল হেরে ঠেরে বিদায় হয়ে গেছে আইএসএল থেকে, বাড়ি চলে গেছে, স্পেনে চলে গেছে ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য। আগে যখনই আমাদের কোচ ফ্লাইটে করে দেশ ছাড়তো, সবাই বসে থাকতো এয়ারপোর্টে, কে একটা ছবি দিলে এমিরেটসে উঠছে, কে এতিহাদে, সবাই হয়তো না বিদেশে গিয়ে সব বিদেশি নিয়ে আসবে কি কোনো বিদেশি ভেঞ্চার এইসব করে। পরবর্তীকালে বুঝতে পেরেছি যে উনি ওইসব কাজে যেতেনই না, উনি বেসিক্যালি নিজে পার্সোনাল কাজে যেতেন, কেন ওনার ফ্যামিলি ওনার সাথে রিলোকেট করেনি, তাই উনি পার্সোনাল কাজগুলো করতেন। আর ওই পেছনে চাবি দেওয়া আমরা ফ্যানরা ভাবতাম যে উনি হয়তো ইস্টবেঙ্গলের কল্যাণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বিশ্বজয়, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব ঘুরেছিলেন ফান্ড জোগাড় করার জন্য ওনার বিশ্বভারতী তৈরি করার সময়। আর আমরা ভাবতাম হয়তো কোয়াদ্রাত সেরকম বিশ্ব কবি, বিশ্ব কোচ হয়তো সারা বিশ্বে ঘুরছে হয়তো ইস্টবেঙ্গলের জন্য ভালো ভালো কাজ করার জন্য। কিন্তু পরবর্তীকালে এটা বোধত হয় যে উনি কিন্তু আসলে এ ব্যক্তিগত কাজই এদিক ওদিক করতেন। কিন্তু আমাদের ফ্যানরা যারা রয়েছে তারা এখনও কিন্তু পেছনে দম নিয়ে তারা নাচানাচি করে যাচ্ছে, কোচ দারুণ। এবং সমস্যাটা হচ্ছে যে কোচ অতি সাধারণ, মানে মিডিয়কারের থেকে লেস দ্যান মিডিয়কার, কিন্তু ওনার মধ্যে কোনো নিজের যে একটা খামতি আছে, এটাকে যে একটা মেকআপ করবে সেই কোনো ইচ্ছাও নেই। এপ্রিল মাস উনি ঘুরে বেড়াচ্ছেন, মানে ওনার প্লেয়ারদের যে খামতি রয়েছে, ওনার গোলকিপারে খামতি আছে, ধরুন ডিফেন্ডারে খামতি আছে, উনি তো বলেই খেলা যে চুঙ্গা খেলা নাকি ভুলিয়ে দিয়েছে ইগর, মানে উনি সারা বছরে যা পড়ালেন ওই ইগর নাকি 3-4 সপ্তাহে ভুলিয়ে দিয়েছে, মাহেশের খেলা ভুলিয়ে দিয়েছে, চুঙ্গার খেলা ভুলিয়ে দিয়েছে। তো উনি এখন তো ইগর নেই, ন্যাশনাল টিমের ক্যাম্পও নেই, তো ওনার কাছে কিন্তু সময় নেই এই ধরুন মাহেশ বা এদের খেলাগুলো যে একটু শুধরে দেবেন, চুঙ্গার খেলা সূত্রে দেবেন, সেই অবকাশনা নেই। এখন ফ্যামিলি টাইম, ভ্যাকেশন টাইম, ফ্যামিলি টাইম। তো এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আমি জানি না ইস্টবেঙ্গল কী করতে পারবে অনেস্টলি স্পিকিং। কেননা ইস্টবেঙ্গলের ফ্যানরাও যেরকম, কর্মকর্তারাও সেরকম। আপনারা দেখবেন যে প্রথম দিকে আমার যে টুইটার যে একটা চ্যাট ফোরাম ছিল, সেখানে আমি ইস্টবেঙ্গলের যেই আপনার যে টোডি আছে তার কিছু শেয়ার করতাম, মানে কোনো মিডিয়াতে বেরো, কিন্তু এখন আর শেয়ার করি না। কেননা আমার মনে হয়েছে যে ভদ্রলোক আগে নিজের একটা ক্রেডিবিলিটি তৈরি করুন, তারপর না হয় আমি শেয়ার করব। মনে আছে যে উইন্ডোর সময় উনি বলেছিলেন যে একটা ভালো দেখে নাম্বার 9 লাগবে, ওই এক্সট্রা টাইমটা কোথাও একটা বলেছিলেন, বেশ চিবিয়ে চিবিয়ে বলেছিলেন, একটা আমাদের ভালো একটা 9 লাগবে, এই লাগবে সেই লাগবে, অনেক কিছু বলেছিলেন এরকম করে, মানে আমাদের 9 লাগবে, আমরা অনেক কিছু করতে হবে, একটা 9 হলেই মোটামুটি হয়ে যাবে। তো তার কী একটা 9 নিয়ে এলো আমরা দেখতেই পেলাম, মানে টোটালি আনফিট একটা 9 নিয়ে এলো, একটা অ্যাটাকিং মিডিও নিয়ে এলো, মানে যাচ্ছে তাই টোটালি আনফিট, মানে ফিজিক্যালি আনফিট, দুটো 9 আর অ্যাটাকিং মিডিও নিয়ে এলো, এমন প্লেয়ার আনলো। আনার পর তারা ফ্লপ করার পর কোচ কোয়াদ্রাত পাবলিকলি স্বীকার করলো মিডিয়ার কাছে যে উনি কিন্তু আনার সময় জানতেন যে এরা 15-20 মিনিটের বেশি খেলতে পারবে না। তো এই ধরনের যখন আপনার লিডারশিপ মন্তব্য করছেন, তো সেই ধরনের মন্তব্যকে শুরুতে বিশ্বাস করার কোনো কারণ নেই। মানে কোচ যদি বলে বিলিভ ইন দ্য প্রসেস, মানে হোয়াট শুড এ বিলিভ ইন ম্যান, তোমার কী বিলিভ করবো? বিলিভ বা ক্রেডিবিলিটি মানুষের কর্ম থেকে তৈরি হয়। তো কোয়াদ্রাতের তো কোনো কোচিং এক্সপিরিয়েন্স নেই, জিরো এক্সপিরিয়েন্স, তো সুতরাং তাকে বিশ্বাস করার কোনো কারণও নেই।
আর পড়ে রইল আপনাদের এই নিতু সরকার পড়ে রইল, আপনার এই টোডি ফোডি পড়ে রইল। এর আগে কাজ করুক, কাজ কাজ দেখেই তারপর নয় ঠিক করবে এদের বিশ্বাস করা যায় কি যায় না। তো আপাতত এখানেই আর কি বলবো, ওই পেছনে দাম নিয়ে নাচতে থাকুন, হ্যাঁ নাচতে থাকুন। আর ওই কোথায় কোন জুনিয়র লেভেল আন্ডার 5 আন্ডার 7 ইস্টবেঙ্গল কী করেছে, ইস্টবেঙ্গল ওই আইএসএলে কী করেছে, ভিডিও গেমসে কী করেছে, নাচতে থাকুন নাচতে থাকুন। ইস্টবেঙ্গল আইএসএলে যা ইচ্ছা করতে থাকুন, আপনারা নাচতে থাকুন। ভালো থাকবেন।